স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। আমরা চলে যাচ্ছি সমগ্র বাংলাদেশের মূল আয়োজনে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক এই চার্জশিট গ্রহণ করেন। তবে এখনো বিচারিক কার্যক্রমের দিন নির্ধারিত হয়নি। এর আগে গত ৩রা ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুর সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে অভিযুক্ত ৮ জনের মধ্যে ৬ জন ধর্ষণের সাথে সরাসরি জড়িত ও ২ জনকে সহযোগী ছিল বলে উল্লেখ করা হয়। সরাসরি ধর্ষণে অভিযুক্তরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল এবং মিসবাউল ইসলাম রাজন মিয়া। গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। গ্রহণ করা হয়েছে, আগামীতে চার্জ গঠনের তারিখ দেওয়া হবে। মামলার নথি পর্যালোচনা করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আদালত কবে নাগাদ অভিযোগ গঠনের শুনানির তারিখ দিতে পারেন, এ সম্পর্কে কোনো আভাস পেয়েছেন কিনা? এই সংক্রান্ত এখন আমরা কোনো ধরনের আভাস পাইনি যে পরবর্তী শুনানি কবে হতে পারে। এই সংক্রান্ত এখনো কোনো তথ্য প্রদান করা হয়নি আদালত থেকে, এবং সরাসরি আজকে এই মামলাটি যখন শুনানি চলছিল তখনও এই মামলার যিনি বিচারক রয়েছেন মোহাম্মদ মহিতুল হক, তিনিও কোনো তথ্য সরবরাহ করেননি বা পরবর্তী শুনানিতে ধার্য করেননি। জানিয়ে রাখবো, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে যে গণধর্ষণ শিকার হয়েছিলেন একজন গৃহবধূ, তার পরবর্তী পর্যায়ে সেই দিন রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন এবং এই ঘটনার ২ মাস ৭ দিন পর এই মামলার চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য, এবং চার্জশিট আদালতে প্রদান করার ১ মাস ৯ দিন পর আজ চার্জশিট গ্রহণ করলেন আদালত। তবে এর আগে এই চার্জশিটে অনাপত্তি রয়েছে কিনা বা নারাজি থাকার সুযোগ দিয়েছে বাদীপক্ষকে। যেহেতু বাদীপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনাপত্তি নেই এবং তাদের আপত্তি নেই এবং তারা অনাপত্তি প্রদান করেছেন, তার পরবর্তীতেই কিন্তু আজকে এই চার্জশিটটি গ্রহণ করলো আদালত, এবং এই চার্জশিট গ্রহণ করার পরবর্তী পর্যায়ে আসলে এই চার্জশিট যেটি হবে সেটির মাধ্যমে বিচারিক কার্যক্রমটি শুরু করবে, এবং এই সংক্রান্ত তথ্য আসলে আজকে আমরা পেয়েছি। যে বাদীপক্ষের কোনো আপত্তি নেই, বাদীপক্ষের আর কোনো ধরনের মন্তব্য পাওয়া গেছে কিনা? যেহেতু তারা চার্জশিটটি পড়েছেন এবং বাদীপক্ষে এই চার্জশিটের উপর সন্তুষ্ট বলে আমরা জানতে পেরেছি, যেহেতু এই মামলাটি আসলে বাদীপক্ষ যেহেতু এখানে পিপি রয়েছেন, স্পেশাল পিপি রয়েছেন এবং বাদীপক্ষে নিযুক্ত কিন্তু এখানে অ্যাডভোকেট রয়েছেন, প্রত্যেকেই বলেছেন যে চার্জশিটটি তাদের কোনো আপত্তি নেই, এই চার্জশিটটি সন্তোষজনক হয়েছে, এখন শুধুমাত্র বিচারের অপেক্ষা। এবং যেহেতু এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রয়েছে, এবং খুব দ্রুততার সহিত এই বিচারিক কার্যক্রমটি সম্পন্ন হবে বলে মনে করছেন সিলেটের জ্যেষ্ঠ আইনজীবীরা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে পরিবারের করা মামলার তদন্তে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছে পিবিআই এর তদন্ত দল। সকালে পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন ও জেলা পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে দলের জন্য অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে হেফাজতে বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে কথা বলেন। মৃত্যুর আগে আহমদ শফির অবস্থান করা মাদ্রাসা কক্ষ ও ভাঙচুর হওয়া স্থাপনাগুলো ঘুরে দেখেন কর্মকর্তারা। অসুস্থ হয়ে গত বছরের 18 সেপ্টেম্বর মারা যান আহমদ শফি। তাকে মানসিক নির্যাতন করে হত্যার অভিযোগ এনে 17 ডিসেম্বর মামলা করেন শফির শ্যালক মঈনুদ্দিন। অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের বাসভবনে তালা লাগিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। প্রায় 10 ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যুতে বাসভবনের তালা খুলে নিলেও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার পরও সেকশন অফিসার পদে একজনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া নিয়ে শুরু হয় এই আন্দোলন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী নিয়োগে নিষেধাজ্ঞা সহ 12টি নির্দেশনা দেয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে 73-এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবি আন্দোলনকারীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 73 অ্যাক্ট যেটি ছিল সেটি যতক্ষণ পর্যন্ত বহাল না করা, অর্থাৎ মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর যে এমবার্গো যেটা দেওয়া হয়েছে সে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করা হবে না। কথা বলা মানে চাকরি দেওয়া, কথা বলা মানে চাকরি না দেওয়া, এটা না। রাঙামাটির কুতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে নিহত হয়েছে 3 জন। দুর্ঘটনার পর থেকেই রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে যাতায়াতকারীরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি পণ্য বোঝাইয়ের কারণে দুর্ঘটনা, বলছে সেতু বিভাগ। মঙ্গলবার ভোর 6টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির মহালছড়ির দিকে যাচ্ছিল 25 টনের একটি ট্রাক। সকাল 7টার দিকে রাঙামাটির কুতুবছড়ি খাল পার হতে গিয়ে ট্রাক সহ ভেঙে পড়ে বেইলি সেতু, ডুবে যায় পাথর বোঝাই ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সেনা সদস্যরা। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আরও 2 জনকে। নিহতরা হলেন ট্রাক চালক আরাফাত, হেলপার বাচ্চু এবং শ্রমিক জহিরুল। মৃতদেহ এখন আমরা রাঙ্গামাটি সদর হাসপাতাল নিয়ে গেছি। ওখান থেকে আইনগত কার্যক্রম শেষে তার আত্মীয়স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় রাঙামাটি খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। সকালে এসে দেখতেছি যে এখানে ব্রিজটা ভেঙে গেছে। এখানে আধা ঘন্টার মতো অপেক্ষা করছিলাম, পরে এখন বাস দিয়ে পার হলাম আর কি। যাওয়া হচ্ছে না, ক্ষত আর কি যাওয়া হচ্ছে না, অপেক্ষা করতে হয়। আমার তো জরুরি কাজের জন্য আমি আসতেছি। ঘটনার পরপরই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে 2 সপ্তাহের আগে কাজ শেষ সম্ভব হবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ওভারলোডের কারণে ব্রিজটি ভেঙেছে বলে আমরা প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্টে কিংবা ফাউন্ডেশনে কোনো জায়গাতেই কিন্তু কোনো সমস্যা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সেতুটি চালুর নির্দেশ দেন জেলা প্রশাসক। যত দ্রুত সম্ভব এই রাস্তার যোগাযোগটা সচল করা, অর্থাৎ বেইলি ব্রিজটা এটাকে সংস্কার করে রাঙ্গামাটি খাগড়াছড়ির সড়কটা যান চলাচলের জন্য এবং মানুষের চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে আমাদের এখন মূল কাজ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে সেতুটি নির্মাণ করা হয়েছিল 1992 সালে। এর ধারণ ক্ষমতা ছিল 10 টন। সেখানে পাথর বোঝাই ট্রাকটির ওজন ছিল প্রায় 25 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আশুলিয়ায় দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 পথচারী। দুপুরে জিরানিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই হাজী আলী হোসেনের মালিকানাধীন পুরাতন একতলা ঘর ভাঙার কাজ চলছিল। এ সময় সামনের ভবনে একটি পিলার ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু চাপা পড়ে মারা যায়। পরে ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 10 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,819 জনের। 194টি ল্যাবে 24 ঘন্টায় 14,363 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 718 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.00%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,24,020 জনে। সুস্থ হয়েছেন আরও 963 জন। এ নিয়ে মোট সুস্থ 4,68,681 জন। পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও যোগ্য ও সৎ প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। প্রচারণায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে নির্বাচন কমিশন। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। চলছে মাইকিং, প্রার্থীরা ব্যস্ত জনসংযোগে। দ্বিতীয় ধাপে পাবনার ঈশ্বরদী, সাথিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর পৌরসভা নির্বাচন হবে। প্রার্থীরা যেমন একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন, তেমনি এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে ছুটছেন অভিযোগের তীর। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় ঘটছে হামলা এবং মামলার মতো ঘটনাও। 31st নাইট, তার পরের দিন রাত্রে আমার বাড়িতে সশস্ত্রভাবে এসে এলোপাতারি
গুলি পর্যন্ত করছে, যেটার ভিডিও ফুটেজ ইতিমধ্যে ঈশ্বরদী থানা অফিসার এসে আমার বাসা থেকে এসে নিয়ে গেছে। সেদিন পুরো রাত আমার বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে। এটা মিথ্যাচার আমরা কিন্তু একটা ঘৃণার চোখে দেখি। শুধু আমরা নাম, ঈশ্বরদী বিএনপি নাম, ঈশ্বরদী বিএনপি এবার তাদের প্রার্থীকে বয়কট করছে। এদিকে অনেকটা ঘরোয়া বৈঠকের মাধ্যমেই রাজশাহী ও মাগুরায় নির্বাচনী সভা সমাবেশ করছেন বিএনপি প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভের আশা দিনাজপুর বিরামপুর পৌরসভার প্রার্থীদের। প্রতিটি মানুষ আগামী 16 জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে শতভাগ বিজয় অর্জন নিশ্চিত করবে ইনশাল্লাহ। থানা বিএনপি, পৌর বিএনপি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাগেরহাটের মোংলা পৌরসভা এবং টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যোগ্য সৎ প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যে আমাদের এলাকায় কাজ করতে পারবে, যে এলাকা আমাদের সুযোগ সুবিধা দেখতে পারবে, উন্নয়নমূলক কাজ করতে পারবে, তাকে আমরা ভোট দেব। নির্বাচন কমিশন বলছে ভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে কাজ করছেন তারা। আচরণবিধি নিয়ে 2-1টি ছোটখাটো অভিযোগ আমরা এসেছে। ইতিমধ্যে প্রার্থীদের আমরা মৌখিকভাবে সতর্ক করেছি এবং তাদেরকে এ বিষয়ে আমরা নিষেধ করেছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি রিপিট হবে না। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন হবে সাভারেও। খাগড়াছড়ি পৌর নির্বাচনে 4 মেয়র প্রার্থী সহ 54 জন, আর সুনামগঞ্জের 3 পৌরসভায় 10 মেয়র প্রার্থী সহ 167 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, তো নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থীরা কি বলছেন, ভোটারদের উৎসাহ কেমন দেখছেন সেখানে? আসলে অন্যান্য বারের তুলনায় এবার যদি ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা সেটা যদি বলি তাহলে অনেকই বেশি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি। আর কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে যে 4টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই দুটির ভিতরে 2টি পৌরসভার নির্বাচন, বিশেষ করে কুষ্টিয়া সদর এবং কুমারখালী পৌরসভার নির্বাচনটা অনেকটাই নিষ্প্রাণ, কিন্তু মিরপুর এবং ভেড়ামারার যে নির্বাচন এটা কিন্তু উৎসবমুখর পরিবেশে এবং হামলা, মামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলতেছে। আসলে আমি এখন যেখানে কথা বলছি সেটা হলো কুষ্টিয়া শহরতলির নাজির মোড় নামক স্থানে। আমি যদি এখানে আপনাকে একটু লক্ষ্য করার বলি তাহলে এখানে ছোট্ট একটি মোড়, কিন্তু আসলে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা এবং এখন পর্যন্ত কিন্তু আরেকটি পোস্টার যে লাগাবে সেই রকম কোনো জায়গা নাই। সেই সাথে কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু এই এলাকাটিতে ভোটের যে সরগম সেই সরগমে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এখন পর্যন্ত কিছু কর্মী, বিশেষ করে এখানে যে মহিলা কাউন্সিলর আছেন তার কর্মীরা এখানে বসে একটি ঘরোয়া বৈঠক করছেন যে কিভাবে তাদের প্রার্থীকে জেতানো যায়। তো আসলে এইভাবেই কিন্তু চলছে। আর প্রার্থীদের কথা যদি বলি, এখন কিন্তু কারোর খাওয়া নাওয়া বা ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তারা এখন দিন রাত ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি এবং তারা নানান রকম প্রতিশ্রুতির মাধ্যম দিয়ে যে কিভাবে তারা যদি নির্বাচিত হয় এবং নির্বাচিত হওয়ার পরে তারা কি করবেন, কি করে দিবেন, এই ধরনের প্রতিশ্রুতি দিতে কিন্তু তারা ব্যস্ত। আরেকটা কথা বলে রাখি, আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘদিন মানুষের ভিতরে একটা হতাশা বিরাজ করছিল যে তাদের ভোট তারা দিতে পারতো না, কিন্তু এইবার এই নির্বাচনটা বিশেষ করে কুষ্টিয়ার খোকসা পৌরসভায় ব্যাপক ভোটারের উপস্থিতির কারণে কিন্তু সেখানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যার প্রভাব কিন্তু এখন এই কুষ্টিয়ার বাকি যে 4টি পৌরসভা সেখানেও পড়ছে, যার কারণে ভোটারদের ভিতরে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর কুষ্টিয়া পৌরসভার কথা যদি বলি, আসলে এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী এবং বিএনপির যিনি প্রার্থী তারা কিন্তু মাঠে ময়দানে এখন দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু তার চাইতে বড় যেটা এখানে কিন্তু যে কাউন্সিলর প্রার্থীরা, সেই কাউন্সিলর প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এবং তাদের ভিতরে একটা আলাদা ইমেজ কাজ করছে, কারণ এক একটা ওয়ার্ডে 7 জন, 8 জন, 10 জন সাধারণ কাউন্সিলরের পাশাপাশি কিন্তু এখানে আরো মহিলা যারা কাউন্সিলর আছে সেখানেও প্রতি 3টি ওয়ার্ডে 8 জন 10 জন করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু পুরা কুষ্টিয়া জুড়ে এখন একটা আলাদা নির্বাচন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ। খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় দেদারসে চলছে পাহাড় কাটা। প্রশাসনের চোখের সামনেই পাহাড় কাটা মাটি বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলছেন শুষ্ক মৌসুমে পাহাড় কাটার কারণে বর্ষায় বাড়বে ধসের আশঙ্কা। আর প্রশাসনের দাবি পাহাড় কাটা বন্ধে অব্যাহত আছে অভিযান। শীত মৌসুম আসলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটা। বিশেষ করে জেলা সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় এই প্রবণতা সবচেয়ে বেশি। সস্তা ও সহজলভ্য হওয়ায় জায়গা ভরাট, ইটভাটা সহ নানা কাজে ব্যবহার করা হয় পাহাড় কাটার মাটি।
প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও থামানো যাচ্ছে না পাহাড় কাটা। এর জেরে বর্ষা মৌসুমে বাড়ে পাহাড় ধসের ঝুঁকি। পার্বত্য অঞ্চলে শুষ্ক মৌসুম আসলে যেভাবে পাহাড় কেটে পাহাড়কে পুরা মাটি নিয়ে যায়, এক্ষেত্রে পরিবেশ বিপর্যয় সম্মুখীন সৃষ্টি হচ্ছে। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে মানে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং মানুষের ঘরবাড়িও পাহাড়ের নিচে পড়ার সম্ভাবনা আছে। পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিপর্যয় রোধে পার্বত্য এলাকায় পাহাড় কাটা বন্ধে প্রশাসনের ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। মনে হচ্ছে যে প্রশাসন আগের থেকে অনেক বেশি ঝিমিয়ে গেছে, তাতে যারা পাহাড় কাটছেন এবং যারা সরকারি দলের সাথে সম্পৃক্ত জনপ্রতিনিধি ক্ষমতাবান প্রভাবশালী, তারা সবাই অনেকটা অবাধই পাহাড় কেটে চলেছে। ইতিপূর্বে আমাদের মোবাইল কোর্টগুলি শুধুমাত্র দণ্ড, জরিমানা বা জেল দিত। যখন দেখছি আমরা এগুলি করেও এই অবৈধ পাহাড় কর্তন বা বালু উত্তোলন আটকানো যাচ্ছে না, আমরা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করে সেগুলো এখন আমরা রাষ্ট্রের অনুকূলে জব্দ করছি। পাহাড় কাটার অভিযোগে গত বছর ডিসেম্বরে 9টি অভিযান চালানো হয়েছে। এর প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 7টি ও পরিবেশ আইনে 5টি মামলা দায়ের হয়। প্রায় 2 লাখ টাকা জরিমানা করা হলেও আটক করা হয়নি কাউকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষে বিনামূল্যে জমিসহ ঘর পাচ্ছে 66,000 গৃহহীন পরিবার। পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এলাকার ভৌগোলিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুযায়ী এসব কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। 27 বছর আগে গ্যাংরিনে কাটতে হয়েছে হানিফ মাতুবরের পা ও হাতের আঙুল। ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশার হ্যান্ডেল ধরে ছুটে চলা হাতে উঠেছে ক্র্যাচ। প্যাডেল ঘোরানো তো দূরের কথা, হাঁটা চলাই এখন কষ্টের। অন্যের জায়গায় কোনো রকমে মাথা গুজে থাকা মানুষটি আশার ঝিলিক দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিব বর্ষে ঘর পাচ্ছেন তিনি। দেশের জায়গা জমি আসলো মনে করেন এই অসুখে পড়া সব বিক্রি করা হয়েছে। এটা গ্যাঙ্গি ছিল প্রচারক। প্রথম দফায় হানিফ মাতুব্বরের মতো গৃহহীন, অসহায় ও দুস্থ 66,000 পরিবারকে দেয়া হবে 2 শতক জমি সহ ঘর। এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারে সেজন্য কাজের ব্যবস্থাও করা হচ্ছে। এই আশ্রয়ণ প্রকল্পের মহাকর্মযজ্ঞ চলছে সারা দেশে। লাইন ধরে আমরা খেজুরের চারা লাগাই দিব, তারপরে এই যে রসটা হবে এই দিয়েই তারা আমরা যে খেজুরের রস থেকে যে গুড়টা পাবো এটি দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব, যেমন চকলেট। আমরা কয়েকটা ট্যাঙ্ক এখানে বসিয়ে দিয়ে তারপরে ওখানে মাছ চাষটা হবে। এখন সেই মাছ চাষ হলে তাদের ইনকামটা হলেও তারাই শেয়ার থাকবে এখানে। সরকার ইতিমধ্যে বিভিন্ন মানুষকে বিনা জামানতে, বিশেষত যুবক শ্রেণীকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ দিয়ে থাকে। আর যারা এই ধরনের আশ্রয়ণ গুচ্ছগ্রাম থাকে এই ঋণগুলো কিন্তু তারা সবসময় অগ্রাধিকার পেয়ে থাকে। এখানে যারা পুনর্বাসিত হবে তারা সার্বক্ষণিকভাবে আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, মুজিব শতবর্ষ উপলক্ষে। কাজে এই উপহার যারা পাচ্ছেন তারা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনা থাকবেন। তাদের জন্য প্রশাসন, স্থানীয়ভাবে জনপ্রতিনিধি সবাই মিলে যারা তাদের কষ্ট না করে সেই বিষয়ে তারা সবসময় খেয়াল রাখবে। আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি সরাসরি তদারক করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তাদের ঋণ দান কর্মসূচি যেমনি আছে তেমনি অন্যান্য মানবিক সহায়তা কর্মসূচি আছে, একই সাথে এদেরকে প্রশিক্ষণের কর্মসূচি আছে। হ্যাঁ, ফলে এই সকল কাজগুলো কিন্তু আমাদের আগেও চলছে এবং এটাকে আরো আমরা স্ট্রেংথেনিং করতেছি। মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জনবসতি আছে এমন এলাকাতেই গৃহহীনদের ঘর তৈরি করে দেয়া হচ্ছে যাতে সহজ হয় জীবনযাপন। এটি স্বপ্ন শতনীর, অর্থাৎ 100 গৃহহীন পরিবার মুজিব বর্ষে এখানে থাকতে পারবেন। তারা ঘর উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, যে ঘরগুলি নির্মিত হয়েছে আশ্রয়ণ প্রকল্পের অধীনে। এবং এখানে যারা থাকছেন তারা ভবিষ্যতে যাতে সুন্দর জীবনযাপন করতে পারেন সেজন্য নানা ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সদরপুর, ফরিদপুর। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বিনামূল্যে ঘর বিতরণ শুরু হবে কয়েকদিনের মধ্যে। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় ঘর তৈরি চলছে দ্রুত গতিতে। আর নতুন আশ্রয় পাওয়া নিয়ে খুশি যেন বাঁধ মানছে না নিম্নবিত্ত মানুষগুলোর। এ প্রকল্পের অধীনে ঘর পাবেন 66,000 গৃহহীন। গৃহহীনদের মধ্যে বিতরণের জন্য 2 রুমের এমন বাড়ি তৈরি হচ্ছে, সাথে থাকছে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা। আগামী 15 জানুয়ারিতে
প্রথম ধাপের ঘর বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। লক্ষ্মীপুরে 4000 শতকের বেশি খাস জমি দখলমুক্ত করা হয়েছে। এসব জমিতে নির্মিত হচ্ছে ভূমিহীনদের জন্য ঘর। জেলার মোট 2036টি ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হবে এসব ঘর। আমাদের যে খাস জমি সমূহ রয়েছে, যেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে বা যেগুলো উদ্ধারের প্রয়োজন পড়ছে, আমরা সেটির সার্বিক প্রতিনিয়তই আমরা এরকম জমি অনুসন্ধান করে বের করছি এবং গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করছি। খোলা জায়গায় মানবেত জীবনযাপন করা মানুষগুলো ঘর পাওয়ার আশায় ভাসছেন সীমাহীন আনন্দে। তো সরকার কাছে অনেক খুশি, অনেক আনন্দিত যে আমার মাথার ছাই দিছে। এইখানে যে সরকার ঘরটা দিতেছে তাতে সরকারের প্রতি খুব খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে গৃহহীন ঘর দিয়েছেন, সপরিবার নিয়ে থাকার জন্য আমরা এটাতে আনন্দিত। টাঙ্গাইলে প্রথম ধাপে 564টি ঘর বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে যাতে কোনো অযোগ্য লোক ঘর না পায় সে বিষয়ে সতর্ক প্রশাসন। জনপ্রতিনিধি সহ আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছি, আমরা ঐক্যবদ্ধ। এখন পর্যন্ত কোন লোক যিনি উপযুক্ত নন এমন কোন লোক এই ঘরের বরাদ্দ পাননি। মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলে মোট 1174টি ঘর তৈরি হচ্ছে সরকারি বরাদ্দে। এছাড়া সরকারি কর্মকর্তারাও নিজেদের অর্থায়নে কয়েকটি ঘর নির্মাণ করছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে দেশের প্রথম উন্নত প্রযুক্তির হাইটেক ডেইরি ফার্ম স্থাপন করা হয়েছে, যেখানে হাতের স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহ ও উৎপাদনের সব কাজ করা হয়। তরল দুধের পাশাপাশি ঘি, দই, পনির, আইসক্রিমের মতো অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। অস্ট্রেলিয়া থেকে আনা 225 গরু নিয়ে 2019 সালের শেষ দিকে বদরগঞ্জে স্থাপন করা হয় ইয়ন হাইটেক ডেইরি ফার্ম। ওই বছর ডিসেম্বর থেকে দুধ উৎপাদন শুরু হলেও করোনা মহামারীর কারণে এতদিন বাজারজাতকরণ সম্ভব হয়নি। খামারের দৈনিক দুধ উৎপাদন সক্ষমতা প্রায় 2000 লিটার। হাতের স্পর্শ ছাড়াই আধুনিক মেশিনের মাধ্যমে দুধ দহন এবং আইওটি সেন্সরের মাধ্যমে প্রতিটি গরুর খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। প্রজনন স্বাস্থ্যের সার্বিক অবস্থা দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। একে ভালো খাবার দিতে হয়, একে যত্ন করতে হয়, একে আপনার রোগমুক্ত রাখতে হয়, তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং সময় মতো একে খাবার দেওয়া, সময় মতো এর পরিচর্যা করা এবং সময় মতো এর দুধ দহন করা। উদ্যোক্তার দাবি, সম্পূর্ণ প্রযুক্তি নির্ভরে ফার্মে ভোক্তার হাতে ভেজাল মুক্ত দুধ পৌঁছানো যাবে। শুধু ব্যবসায়িক স্বার্থে নয়, খামারিদের নানা সুবিধা দিয়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের খামারিরা উপকৃত হবে, দুধের সঠিক দামটা তারা পাবে এবং আমরা 3000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু সাশ্রয় হবে। দেশে প্রতি বছর গুঁড়ো দুধ আমদানিতে প্রায় 4000 কোটি টাকা ব্যয় হয়। এই ধরনের দুগ্ধ খামার স্থাপন করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির সম্ভাবনা দেখছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নিরাপদ যে দুধ, সে তার স্থানীয় চাহিদা মেটানোর পরে সারা বাংলাদেশে এটা বাজারজাত করতে পারবে এবং এতে করে যে সরকারের যে দুধ আমদানি করতে হয় টাকা, বিপুল অঙ্কের টাকা, সেটা অনেকাংশেই কমে আসবে। বর্তমানে খামারের উৎপাদিত পাস্তুরিত ফুল ক্রিম ও লো ফ্যাট দুধ সহ ঘি পাওয়া যাচ্ছে বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হচ্ছে পর্যটকবাহী বিলাসবহুল বে-1 ক্রুজ শিপ। 14 জানুয়ারি বন্দরনগরী থেকে মহেশখালী ছুঁয়ে সেন্ট মার্টিন পর্যন্ত সরাসরি চলবে এই ক্রুজ শিপ। এই বিলাসবহুল জাহাজের মাধ্যমে দেশের পর্যটন খাতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের সমুদ্র সীমায় নামছে বিলাসবহুল প্রমোত্তরী। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিন যাবে এই প্রমোত্তরী। জাহাজটিতে প্রেসিডেন্ট স্যুট, ভিভিআইপি, ভিআইপি সাধারণ কেবিন, ডেক চেয়ারে পর্যটক বহন করা যাবে 1600। আছে দেশি বিদেশি নানা খাবার, পিকনিক লাউঞ্জ, কনসার্টের ব্যবস্থা। 450 ফুট দীর্ঘ ও 55 ফুট প্রস্থ এই প্রমোত্তরীর সর্বোচ্চ গতিবেগ 24 নটিক্যাল মাইল। প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও ফিন স্ট্যাবিলাইজার। জীবন রক্ষার জন্য সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। 100 জন যদি লোক থাকে তাহলে আমার 160টা লাইফ জ্যাকেট থাকতে হবে। আমাদের তার থেকে অনেক বেশি আছে। প্রত্যেক কেবিনে আছে, ক্রু কেবিনে আছে, প্যাসেঞ্জার অ্যাকোমোডেশনে আছে, প্যাসেঞ্জার সিটের পাশে আছে। প্রাথমিকভাবে এই রুটে বিলাসবহুল এই প্রমোত্তরীতে আসা যাওয়ার খরচ রাখা হয়েছে 2000 থেকে 50,000 টাকা। দেশের পর্যটন মৌসুমের বাইরে ফুকেট, আন্দামান, কলম্বো রুটেও পর্যটক নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া হজের সময় সাগর পথে হাজিদের পরিবহন করতে চায় কর্তৃপক্ষ। ক্যালকাটা, আন্দামান,
আর এরপরে যদি আমরা ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা শ্রীলঙ্কা বিভিন্ন দেশে চিন্তা ভাবনা আছে, আমরা সরকারের লগে দরবার করতেছি, আবার হাজি পাঠানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। এই প্রমোত্তরিটি গেল 20 ডিসেম্বর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চালু হয়েছিল, কিন্তু জেটি জটিলতায় খুব বেশি সাড়া পায়নি সেই সার্ভিস। দেশের পর্যটন শিল্পে প্রথমবারের মতো যুক্ত হওয়া এই প্রমোত্তরি দিয়ে চলাচল করা যাবে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্রপথে। এর ফলে পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যুক্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। এমসি কলেজে ধর্ষণের মামলায় 8 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত, শুনানির তারিখের জন্য অপেক্ষা। রাঙামাটির কুতুবছড়িতে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে 3 জন নিহত, খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতি, যোগ্য প্রার্থীর জয় চান ভোটাররা। প্রশাসনের চোখের সামনেই খাগড়াছড়িতে কাটা হচ্ছে পাহাড়, বিক্রি হচ্ছে মাটি, বাড়ছে বর্ষায় দুর্ঘটনার আশঙ্কা। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।